বা আমরা তো থাকি না। কারণ যারা যেটার মতো করতেছে, আমরা ব্যবসা করতেছিলাম, আমাদের ব্যবসাটা উঠাই দিচ্ছে। এখন তাহলে আপনি বলছেন নিয়ন্ত্রণ করতে হবে, আপনি বলছেন না, নিয়ন্ত্রণ আপনি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তো বৈধ ব্যবসা তো 16 বছর ধরে এটা চলে আসছে, তার মানে এটা সম্পর্কে আপনারা কিছুটা অবগত আছেন। এখন আবার আপনারা বলতে চাচ্ছেন না 15, আচ্ছা এটা তো আমরা অবগত কি, এটা তো গোটা জাতি জানে যে 16 বছরে হাসিনা কি করছে। হাসিনা এখানে সাবজেক্টটা আমরা ক্লিয়ার। এখন নতুন করে যেটা বলছেন যে মাদকের বিষয়টা 15-16 বছর ধরে চলে আসছে, সেগুলোর সম্পর্কে কোনো ইনফরমেশন আপনার? না, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। আমরা যা জানি, যেটা সবাই জানে সেটাই তো বলতেছি। সবাই যেটা জানে যে ছোটো ওপেনলি গাঁজা বিক্রি, এটা আপনারা জানেন, সবাই জানে। কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে এই ব্যাপারে এটা তো প্রশাসনের ব্যাপার। ধরেন এটা হচ্ছে যে সদিচ্ছা থাকতে হইব প্রশাসনের, এসি ডিসি যারা আছে, মন্ত্রী মহোদয় যারা আছে, তাদের তো সদিচ্ছা থাকতে হইব, বা তারা জিনিসটা দেখলে তাদের নজরে। সম্ভবত এখন গভর্নমেন্ট হচ্ছে যে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, এতখানি তাদের নিয়ন্ত্রণে হয়তো নাই, তারা ধীরে ধীরে হয়তো চেষ্টা করতেছে। কিন্তু এইটা সঠিক উপায়ে আসা উচিত, যেন হচ্ছে যে জনগণও সুস্থি পায়। জনগণও সুস্থি পায়, কারণ জনগণের নাগরিকের অধিকার আছে না, যে ধরেন মানুষ ভুল করতে পারে, সে ভুলের জায়গা থেকে তারা বের করে নিয়ে আসার সুযোগ দেয়, কিন্তু সোসাইটি কিন্তু সুযোগ দিতে চায় না। সোসাইটি তাদেরকে নিয়ে নানা ধরনের কথা বলে। সো মাদকের হিসাবে এখানে হচ্ছে দুইটা হিসাব আসছে। এখানে একটা হচ্ছে মাদকের হিসাব আছে, আর একটা হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসা। ক্ষুদ্র ব্যবসায় অনেক হয়ে গেছে, তাই ক্ষুদ্র ব্যবসায় উঠাই দিচ্ছে, মূল ব্যাপারটা এটাই। আর এখানে হচ্ছে যে আরেকটা সাধারণ জনগণের ব্যাপার, যে এখানে হয়তো শুধুমাত্র মাদকই চলে, কিন্তু এখানে হচ্ছে যে মানুষ রিল্যাক্স করতে হবে। সবাই যে মাদক খাইতে আসে ব্যাপারটা এখানে কিন্তু এমন একটা কথা প্রচলিত আছে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এই ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে মাদককে, না এটা একদমই মিথ্যা কথা, এটা প্রপারলি মিথ্যা। ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে এখানে হচ্ছে যে যারা টোকাইরা থাকে, এই পুরা এরিয়ার মধ্যে যারা টোকাইরা থাকে, তারা মাদক ব্যবসাটা নিয়ন্ত্রণ করে। যেটা হইতে পারে সেটা হচ্ছে যে এখানে যারা চা খাইতে আসে তারা হয়তো মাদক খায়, কিন্তু চা যেতে চায়ের কাস্টমার এসে চাও খায়, সে ভাতও খায়, সে মাদক খায়। মাদকের কেনার কাছে সে মাদক কিনতে যায়, চা খাবার যেখানে সেখানে খাইতে আসে, ভাত খায় যেখানে খাওয়ার দরকার সে সেখানে যায়। কারণ এগুলো সব কিছু এক জায়গায় যুক্ত না, কিন্তু আপনারা এটা যুক্ত করে দিলে তো হবে না। এরকম মানে সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারটা হচ্ছে পুরো লাইফ, যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো একটা টোকায় এসে মাদক বিক্রি করে থাকে। এই যে জিজ্ঞেস করলে ইনারা তো হচ্ছে যে এখানকার জেনারা সবসময় থাকে। কীভাবে হয় ভাই বলেন? আপনার পরিচয়টা একটু যদি দিতেন। আমি অন্তর, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। নিপীড়িত ছিলাম, আপাতত আবার ছাত্রত্ব ফেরত পাইছি। তো আমি চেষ্টা করছিলাম যে ছাত্রত্ব যেহেতু ফেরত পাইছি, কিছু ফিনান্সিয়াল অর্গানাইজেশন যদি আমি করতে পারি, তাহলে আমি ওটা করে নিজের লিভিংসটা কারণ আমার ধরেন মনে করেন যে 9 বছর হয়ে গেছে, 10 বছরে পা রাখছি, আমি এখনও সেকেন্ড ইয়ার। তো এই জায়গা থেকে আমার যেটা করা উচিত, আমি যদি ফিনান্সিয়াল আমার ফ্যামিলির কাছ থেকে আমার টাকা নেওয়ার মতো আপাতত নেই। ধরেন এত বছর তো ফ্যামিলির সাথেও আমার সম্পর্ক, আর আমি তাহলে নানা হিসাবে আমি জীবনটাই ধ্বংস হয়ে গেছে, জীবন ধ্বংস হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যানের কারণে। না, সোহরাওয়ার্দী উদ্যানের কারণে কেন জীবন ধ্বংস হয়ে গেছে? ফাসিস্ট আমি হাসিনার কারণে, সোহরাওয়ার্দী উদ্যান ফ্যাসিস্ট হাসিনার কারণে জীবন। রাজনীতি করতাম, সেই রাজনীতির থাকা অবস্থায় আমাদেরকে ধরেন আমাকে ক্যাম্পাস থেকে করে দিয়েছে। তো ওই ঘটনার পরে আমি ধরেন মনে করেন যে ক্যাম্পাসে থাকতে পারি না। পরে যখন ক্যাম্পাসে আসলাম, আমি দেখলাম যে এখানে সবাই ব্যবসা করতেছে। তো আমি ভাবলাম যে তাহলে আমিও একটা ব্যবসা দিয়ে আমার কিছু সামান্য কিছু অর্থ করি যদি আসে, আমি এটা দিয়ে চলতে পারবো। এরকম অনেকেই চিন্তা করছে, অনেকেই ধরেন মনে করেন এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা নিজে দোকান দিচ্ছে, এমন দোকান আছে ওই দোকানগুলো ভিড় করছে, নিজে দোকান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, নিজে দোকান দিচ্ছে, নিজে দোকান চালাইছে। যেমন আমি হচ্ছে যে নিজে দোকান চালাইছি, আমি এবং আমার হচ্ছে সহযোগীরা মিলে আমি হচ্ছে যে দোকানটা চালাইছি। সে দোকানটা মনে করেন আমি ভেঙে দিচ্ছি। আমরা কী করবো বলেন? আপনারা বারবার সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজার হিসাব নিয়ে আসেন, ঠিক আছে, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের দোষ কি? বারবার এটা জোর করে বলা হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে গাঁজা বিক্রি করে তারা আপনি ধরে নিয়ে যান। যদি কোনো ব্যবসায়ী গাঁজা বিক্রি করে তারা আপনি ধরে নিয়ে যান। এখানে কি এতটুকু মানে আপনারা বলে ফেলতেছেন সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করে ক্ষুদ্র ব্যবসায়ীরা, এটা বলতেছে না তো? বলতেছে, সেটা প্রমাণ কোথায়? এটা তো জাস্ট প্রচলিত। কিন্তু গাঁজা বিক্রেতারা আলাদাভাবে গাঁজা বিক্রি করে, তাদের সিন্ডিকেট, তাদের সমস্ত কিছু, তাদের ব্যাপারে আমরা কিছুই জানি না। কিন্তু আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম তাদেরকে আর কি উঠাই দিচ্ছে শুধুমাত্র সৌন্দর্যের কারণে। ক্যাম্পাসে ইয়ার পরিবেশ নষ্ট হচ্ছে এই কারণে এটা সোহরাওয়ার্দী উদ্যানের ক্যাম্পাস কিন্তু আলাদা হিসাব, ক্যাম্পাসের বহিরাগত হিসাবটা আলাদা, এখানকার প্রশাসন কিন্তু আলাদা। সম্ভবত এটা রমনা নিয়ন্ত্রণ করে, এটাই আমি জানি। আচ্ছা, আপনার কথার প্রসঙ্গে আরেকটা বিষয় চলে আসছে যে আপনি বলছেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেন উঠিয়ে দেওয়া? ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি একবারে ঠিকঠাক থাকে
তাহলে তারা কেন মাদক যারা এখানে বিক্রি করছে তাদেরকে প্রতিহত করছে না? ভাই মাদক ব্যবসায়ীদের প্রতিহত করা কি আপনি সাধারণ বলছেন- জনগণের আপনি কাজ? বলছেন ভাই যে আপনি প্রায় বলেন 300 যে তাহলে শাহবাগ থানার কি কাজ? আপনি আমাদেরকে কেন দায় দিচ্ছেন? আপনি বলেন যে শাহবাগ থানার কি দায়? ক্ষুদ্র ব্যবসায়ীরা কেন মাদক নিয়ন্ত্রণ করতে যাবে? ক্ষুদ্র ব্যবসার আইন হাতে তুলে নিবে? আপনি কি বলতেছেন ক্ষুদ্র ব্যবসা আইন হাতে তুলে নেবে? আমরা আইন হাতে তুলে নেবো? যেহেতু আপনারা- মাদকের ব্যাপারটা, মাদক আসে যাওয়া নেওয়ার প্রত্যেকটা সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারবো? আমাদের এত শক্তি আছে? আমরা তো আমাদের দোকান বাঁচাইতে পারি না এটা করবো ভাই। আমরা 5,000 টাকার দোকান বাঁচাইতে পারি না, আপনি আমাদেরকে বলতেছেন মাদক কেন আমরা প্রতিহত করি নাই? মাদক আমরা তো ভাই মাদক আমরা কিভাবে প্রতিহত করি? আমরা আমাদের দোকান বাঁচাইতে পারি না। যারা দোকান বাঁচাইতে পারে না তাদেরকে আপনি দায় দিতেছেন মাদক নিয়ন্ত্রণে সোহরাওয়ার্দী উদ্যানে। এটা কেমন কোশ্চেন হলো ভাই? কতগুলো দোকান আছে এখানে? এটা তো ভাই আমাদের হিসাব না। 300-350 মতো। আচ্ছা, 300 যদি সাড়ে 300 350 হয় তার মানে হচ্ছে আপনারা টোটাল 700 দোকান। হ্যাঁ, এরকম তো হইতে পারে না। 1000 আপনারা হইতে চাইলে কিন্তু আপনারা ভাই আমরা চাইলেই পারি না। না ভাই, ভাই, চাইলেই পারি না ভাই। আপনি খুন হইতে চান? আপনি খুন হইতে চান? এত অর্থের ম্যাটারে আপনি খুন হইতে চান? এত অর্থের ম্যাটারে আপনি খুন হইতে চান? আমি কেন খুন হবো? আমি এটা প্রতিবাদ করতে যে খুন হইতে পারি না? আমি এটার প্রতিবাদ করতে যে আমি তো ভয় পাই ভাই। আপনার এখানে আমি আমার খুন হওয়ার ভয় পাই। আমি বাচ্চা থাকতে চাই। ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনোভাবে 3 বেলা খায়া বাঁচতে চায়। এর এত বড় জিনিস দেখার দরকার। তাহলে রাষ্ট্র ক্ষমতা কি জন্য আছে? রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা মাদক নিয়ন্ত্রণ করবে। আমাদের কি দায়? ক্ষুদ্র ব্যবসার কি দায়? আপনি সেটা বলেন। আপনারা আমাদের উপরে চাপাই দিচ্ছেন ক্ষুদ্র ব্যবসার আসলে যারা কি দায়? ঘটনা ঘটা তাদের কেউ ধরে না, যারা নিরীহ দোকানদার হকার তাদের উপরে চাপটা সৃষ্টি হয়। এই যখন আপনার লেখক অভিজয় হত্যা হয়েছে টিএসির মোড়ে, তখন কিন্তু ঘটনা যে করছে তারা ধরে নাই। দোষে কাজের সাধারণ মানুষ হকারকে ধরে হকারকে উচ্ছেদ করছে এবং মারধর করছে এবং হকারের বিভিন্ন টাকা লস লোকসান করছে, মাল সামানা ভাঙছে, নষ্ট করছে। কিন্তু অভিযোগ হত্যার ঘটনা পরে যারা করছে তারা ধরা পড়ছে, আবার পূর্ণভাবে হকার আস্তে আস্তে বসতে পারছে 2 বছর পর 3 বছর পর। আর এখানে শামু যে তার ঘটনা ঘটাইছে, শামু ইচ্ছাকৃতভাবে এসে রাত 1টা বাজে এখানে এসে আড্ডা মারছে। এখন শামুর কারণে আজকে পার্কে উদ্যানের ভিতরে না হলেও 2000 পরিবারের কে ক্ষতিগ্রস্ত বলে হয়েছে। সাম্যর কারণে? না, এটা হলো না, সাম্যর কারণে কেন হবে? এর আগে থেকে শামুর ঘটনার কারণে, শামুর ঘটনার কারণে এর আগে অভিযানের আগে থেকে। আমি বারবার বলছি এটা এই খুনের ঘটনাকে মূলত খুনের ঘটনা এটা কিন্তু আগেই বলা ছিল যে এখানে দোকান বাঁচাবে। এটা আর এটার মধ্যে পার্থক্য আছে। একদম পার্থক্য আছে, এটা মনে করেন যে 100% কারেক্ট, একদম পার্থক্য। জড়াই ফেলতেছে। এটা অভিযানের আগে কিন্তু ওনারা বলে গেছিল। হ্যাঁ, বলে আর মারামারি হয়েছে সামনে আমাদের আগে বলা হয়েছে যে আমাদের এলাকা দোকানে আগে যাবে। ছিল। হ্যাঁ, এটা 100% কারেক্ট। না, আমাদের দোকান ওঠানোর জন্য আগে থেকে আমাদের বলা হয়েছিল, কিন্তু আমরা যারা স্বল্প আয়ের মানুষজন এখানে ক্ষুদ্র ব্যবসায়ী তারা তো আমরা পারি নাই, কারণ এটা আমাদের একটা আয়ের উৎস। এখানে আমাদের একটা লোকের সাথে আরও 3টা লোক সাথে অ্যাড হয় একটা দোকানের পিছনে, তখন কতগুলো ফ্যামিলির সাথে এখানে 350 দোকান হলে একটা দোকানের পিছনে যদি 3টা ফ্যামিলি অ্যাড থাকে তাহলে 350 দোকানের পিছনে কতজন? আর আপনারা যেটা বলতেছেন আমরা কেন মাদক নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা এখানে ম্যাক্সিমাম যারা দোকানের সাথে হেল্পার থাকে তারা ম্যাক্সিমাম এখানে রাত্রেবেলা ঘুমায়। এই যে যারা মাদক ব্যবসা করে তাদের সাথে সবসময় সুইচ গিয়ার থাকে, এটা সেটা থাকে, তারা যদি এসে একটা টান দিয়ে যায় বা পার দিয়ে যায় আমাদের কি কিছু করার আছে? আমাদের গার্ড দিবে কে? আমাদের নিরাপত্তা দিবে কে? আমাদের যদি নিরাপত্তার ব্যবস্থা থাকতো আমরা সবাই মিলে করতাম। বলতেছে যে আমরা মানে ক্ষুদ্র ব্যবসায়ী না, গাঁজা না, ব্যবসায়ী এবং ক্ষুদ্র এখানে ব্যবসায়ীদের কোনো নাকি এই যে দায় দোকান ভাঙচুর গাঁজা। করলো, কিভাবে ওরা দায়? দোকান এসে ভাঙচুর না করে আমাদের দোকানগুলো সার্চ করতো, দেখতো আমাদের দোকানে মাদক দ্রব্য কিছু পায় কিনা, এটা দেখতো। যদি পাইতো তখন সব ব্যবসায়ীদের দিকে আঙ্গুল তুলতো, কিন্তু তারা তো পায় নাই। ইভেন আমাদের প্রত্যেকটা দোকানের পিছনে যখন বাইরের আউটসাইডের মানুষজন এসে গাঁজা খায় বা গাঁজা এই যে ব্যবসা করে, ওরা এসে যখন দেখি যে এই কোনাগুলো দাঁড়ায় ব্যবসা করে, তখন আমরা যদি সরতে বলি আমাদের দিকে আরো আঙুল দেখায় যে পরে দোকানের জিনিসপত্র চুরি করে, দোকান ভাঙচুর করে। তাহলে এই রিস্কগুলো আমরা কিভাবে নিব? আর শামুর হত্যার যে বিষয়টা, শামুর হত্যার সাথে আমাদের এই উচ্ছেদের কোনো এটার সাথে সম্পর্ক নাই, এটা আগে থেকেই বলা হয়েছে। আর শামু তো খুব ক্লোজ একটা পার্সন ছিল। 11 তারিখ রাতের বেলাও আমার দোকানে বসে খেয়ে গেছে। ও 2-1 দিন পরপরই আমার দোকানে আসতো এবং আমরা একসাথে 2টা ট্যুরও দিছি। মানে ওর সাথে অন্যরকম দোকানে যে এটা এই যে কোনায় ছিল সাম্যদের বন্ধুদের দোকান, এই যে এই দোকানটাও তো ভেঙে ফেলছে, এই দোকানটাও এই যে এই পাশে সাম্যদের বন্ধুদের এই 2টা দোকান ছিল ওদের বন্ধুদের, ওই দোকানে ভেঙে ফেলছে। মানে সাম্য এখানে আর কি মানে ব্যবসার সাথে হয়তো জড়িত ছিল, আমি জানি না। তবে এই 2টা ব্যবসার সাথে কিন্তু ও কখনো এখানে কোনো অকারেন্স করতে ওকে দেখা যায় নাই, বা ও যে ক্যাম্পাসের একটা ছেলে ছিল এখানে এসে আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে খাবে বা কোনো কিছু করবে, এরকম কোনো কিছুই কখনোই করে নাই ও। মানে অন্যরকম একটা ছেলে ছিল। 5 আগস্টের পরে ব্যবসায়ীরা খুব শান্তভাবে আমরা ব্যবসা করতেছিলাম, পারতেছিল। ক্যাম্পাসের পোলাপানরাও মনে হেল্প করেন যে করতেছিল হেল্প আমাদের। করতেছিল। এখানে আমরা যদি বিপদ আপদে ডাকছি ওরা আমাদের দৌড়ায় আসছে।
এই অন্তরকে আমি কতবার ডাকছি, অন্তর এই সমস্যা সেই সমস্যা, ও আসছে দৌড়ে আসছে। ও আরেকজনকে সাম্যকেও আমি বলছি একবার যে সাম্য দেখো এরকম এরকম, ও বলছে আপু আমার নাম্বার রাখেন, ও নিজের হাতে সেভ করে আমার এমনকি সোরাতউদ্দিনে এর আগে চাঁদাবাজিও হইতো না, মানে 5 আগস্টের পরে সোরাতউদ্দিনে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজিও করতো না। কিন্তু এর আগে কিন্তু হইতো, এর আগে কিন্তু হইতো, হাজার হাজার, কিন্তু কেন normally জসিম সুষ্ঠু ভাই কোথায়? ব্যবসা। জসিম ভাইয়ের দোকানে হাজার হাজার টাকা বাকি ছিল, ওই ছাত্রলীগের ছেলে পেলে কিন্তু এখানে বাকি ধরেন খেয়ে গেছে। কিন্তু এখন 5 কিন্তু আগস্টের এরকম পরে ছিল। আমার দোকান দিছি 11ই আগস্ট, আমি 11ই আগস্ট এখানে দোকান দিছি। এরপর থেকে আজ পর্যন্ত আমি বলতে পারবো না ক্যাম্পাসের একটা ছেলে আমার দোকানের সবচেয়ে কম দামি ছিল পেঁয়াজু, একটা পেঁয়াজও কেউ খেয়ে গেছে, কেউ না, কোনোদিন না। এই লাস্ট ওই দিন ও খেয়ে গেছে একটা পাকোড়া, সাথে সাথে এসে টাকা দিয়ে গেছে, আপু চেঞ্জ করে এনে দিচ্ছি। মানে ওরা হেল্প করছে, আপু কোনো হেল্প লাগলে বললেন। বিভিন্ন ক্যাম্পাসের এই যে আমার দোকানটা এখানে ছিল, বিভিন্ন ক্যাম্পাসের স্টুডেন্টরা এসে খাইতো, বলতো আপু কেউ যদি চাঁদাবাজি করতে আসে বা কোনো সমস্যা আসে জানাবেন, আমরা আসি আপনাদের সাথে, আপনারা ব্যবসা করেন। কিন্তু কেন যে আমাদের দোকানগুলো উচ্ছেদ করে কি প্রমাণ করতে চাইলো বুঝলাম না। আমরা তো রোড সাইডেও না যে কারো ডিস্টার্ব করতেছি বা কোনো কিছু করতেছি। কিন্তু ধরেন আমাদের যে ক্ষয়ক্ষতি, এই যে এই গাড়িটা যে ভেঙে ফেলো, এই গাড়িটা কত টাকার একটা গাড়ি, যে করছে তার হয়তো বা কতদিনের সঞ্চয়ের একটা গাড়ি, কিন্তু ভেঙে তো ফেললো। এখন আপনারা কি করবেন? এখন আমরা কি করব? আমরা জানি না আমরা তো জানি না আমরা কি করব। কি বলেন। এই যে পিছনে, আপনার পিছনে সবাই ওরা ব্যবসায়ী। পরিবার কিভাবে এখন চালাবেন কি ভাবছেন? এখনো তো ভাবার সময়টুকুই তো পাই নাই, মাত্র তো আসলাম, এসে বরঞ্চ দেখলাম যে এসব অনেক জিনিস দোকানপাট নিয়ে ভরে গেছে যাওয়ার কারণে- এবং ভাঙচুর করার পরেও ট্রাকে তুলে। এই যে ও সুমন ভাই, সে গেছে তার মা খুব অসুস্থ বাড়িতে দেখতে, সুমন ভাইয়ের সিলিন্ডার 2টা নিয়ে চলে গেছে ট্রাকে করে। এটা কি ধরনের কথা? আমরা যতটুকু পারছি ধরতে পারছি নিয়ে এগুলো কেন নিয়ে গেছে? এখানে ফেলে যেত, যার জিনিস সে এসে নিয়ে যেত, কেন নিয়ে যাবে? 2টা সিলিন্ডারের দাম তো কম না, 2টা সিলিন্ডারের দাম 5-6 হাজার টাকা, তো আবার ভরা 2টা সিলিন্ডার, কেন এগুলো কেন? তাহলে ক্যাম্পাসের ছেলে পেলে আর বহিরাগতদের কি শব্দ? আমাদের ব্যবসা তো আমরা রাখতে পারি না। এখানে বসে এই প্রশাসনের লোকজন আড্ডা দেয়, তাদের সামনে মারামারি হয়, আমরা বহিরাগতদের মারামারি থামাই। যদি কেউ বাবা একটু সাইডে যাবে খানকে বলা চুপ করে কারা যায় হ্যাঁ, গালাগালি ডাইরেক্ট চুপ করে কারা যায় আমরা কার কাছে যাব? আমরা এখানে কোনো সমস্যা হলে আমরা আমাদের জন্য আগে আসি, আমাদের জন্য কেউ আগে আসে না। এই ওর একটা প্রবলেম হলে আমি আগে যাই, আমার একটা প্রবলেম হলে ও আগে আসে। প্রশাসনের লোকজন যে আশেপাশে থেকে কেউ তো আগে আসে না। আর আনসার বলেন, শাহবাগ থানার লোকজন বলেন, কেউ আসে না। আমাদেরটা আমরাই সামলাই, আবার আমরাই একসাথে মিলেমিশে কাজ করি। তাহলে কেন আমাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে? আমরা কি করছি? মানে এগুলো হচ্ছে আমাদের, আমরা তো আসলে ক্ষুদ্র আয়ের মানুষজন, মানে আমরা ছোট বলে আমাদের আমরা গরিব হইলাম।